ত্রিকোণার আজকের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা নিয়ে আজকের এই সংবাদের আয়োজন। আমি যুক্ত আছি এম মোখলেসুর রহমান খান। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক লাবলু পাল চৌধুরী। নেত্রকোনায় প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধন সহ 3 দফা দাবিতে ডিপ্লোমা ইন লাইভস্টক এর শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ জামিল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। লাবলু, নেত্রকোনায় প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধি সংশোধন সহ 3 দফা দাবিতে ডিপ্লোমা ইন লাইভস্টক এর শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আপনি এই শিক্ষার্থীদের আন্দোলনের কতটুকু যুক্তিকতা দেখছেন? নেত্রকোনায় প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিয়োগ বিধি সংশোধন সহ 3 দফা দাবিতে ডিপ্লোমা ইন লাইভস্টকের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রেস ক্লাবের সামনে সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধনে যে বক্তারা তারা কিন্তু অভিযোগ করে বলেন, পাশ করা শিক্ষার্থীরা বেকার দিন কাটাচ্ছেন, সেখানে তাদের কর্মসংস্থান হচ্ছে না। নতুন করে আরও কয়েকটি ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করে প্রতি বছর শত শত বেকার বের হচ্ছে। দাবি না মানলে তারা বলছিল যে আইএলএসটির যে শিক্ষা কার্যক্রম রয়েছে সেটি তারা বন্ধ করে দিবে, একটা হুমকি দিয়েছে এবং আরও কঠিন কর্মসূচি দিবে। তাদের যে 3 দফা দাবি রয়েছে এর মধ্যে রয়েছে নবসৃষ্ট উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা পদে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও চূড়ান্ত নিয়োগ দিতে হবে। ভিএফ ও সমমানের পদে ডিপ্লোমা ইন লাইভস্টক সংযুক্ত করা এবং 70% পদে অগ্রাধিকারের ভিত্তিতে ডিপ্লোমাধারীদের নিয়োগ দিতে হবে। ভিএফ ও সমমানের পদে ডিপ্লোমাধারীদের প্রশিক্ষণের যে বাধ্যবাধকতা রয়েছে তা বাতিল করে সরাসরি চূড়ান্ত নিয়োগের ব্যবস্থা নিতে হবে। এই যে শিক্ষার্থীরা 3 দফা দাবি তারা তুলে ধরলো, এটা যেটি আপনি জানতে চাইছিলেন যে তাদের এই দাবির যৌক্তিকতা নিয়ে, আমি কিন্তু দেখেছি যে তারা কিন্তু আসলে বেশ কিছুদিন যাবৎ এই দাবিগুলো উত্থাপন করেছে। দেখেন, দেশে 7 থেকে 8টি এই লাইভস্টক ইনস্টিটিউট রয়েছে, যেখানে প্রতি বছর কিন্তু শিক্ষার্থীরা এখান থেকে বের হচ্ছে। তো তারা যদি চাকরি না পায়, তারা এখান থেকে বের হওয়ার পর যদি চাকরি না পায়, তাহলে তো তারা আসলে বেকার হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু যে তারা বলছে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের রিলেটেড কিন্তু তারা পড়াশোনা, তারা ডিপ্লোমা নিচ্ছে, তাহলে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে সার্কুলার হবে নিয়োগ বিধি, সেখানে তাদেরকে কেন নেওয়া হবে না? আমি তো মনে করি তাদেরকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। আপনি দেখেন যে আমাদের দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী যে কৃষক, তারা যে গ্রামাঞ্চলে রয়েছে, সেখানে তারা কিন্তু যে এই গরু বলেন, ছাগল বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, তারা কিন্তু লালন পালন করছে এবং এটা কিন্তু একজন কৃষকের কিন্তু একটা আয়ের উৎস। এছাড়াও আমাদের দেশে কিন্তু এটা কিন্তু শিল্পভিত্তিকও কিন্তু এগোচ্ছে। আপনি জানেন যে শুধু নেত্রকোনা কেন, সারা দেশেই ডেইরি ফার্ম, পোলট্রি ফার্ম, এগুলো কিন্তু আসলে অনেক বেকার সমস্যার সমাধান হচ্ছে। আমাদের দেশের গরুর যে মাংস বলেন, ছাগলের মাংস বলেন, মাংসের চাহিদা পূরণ বলেন, দুধের চাহিদা পূরণ বলেন, যেগুলো আমাদের যে মানুষের স্বাস্থ্যের যে পুষ্টিতে যেটি সরবরাহ হয়, সেক্ষেত্রে কিন্তু একসময় আমাদের যেটা আমদানি করা লাগতো, এখন কিন্তু সেটা আমাদের কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আমরা গত কুরবানি ঈদে আপনি দেখেছেন যে আমাদের কিন্তু ভারতীয় গরু আমদানি করতে হয় নাই। তাহলে এত সাকসেস এবং এত বড় একটা সেক্টর, এই সেক্টরে এই রিলেটেড পড়াশোনা করছে, তাদেরকে চাকরি দিবে না, তাহলে এটা নিয়োগ বিধিটা কেমন? আমি তো মনে করি এটা যুক্তি। আন্দোলনকারী শিক্ষার্থীরা আরেকটি বিষয় যেটি তাদের বক্তব্যে এসেছে, যে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এই বৈষম্য দূরীকরণে কি কি পদক্ষেপ সরকার নিতে পারে, আপনি কি মনে করেন? এটা স্পষ্টতই আসলে একটা বৈষম্য। আমি যেটি বলছিলাম যে তারা প্রাণী সম্পদের ডিপ্লোমা পড়ছে, মানে তারা প্রাণী সম্পদ বিষয়ে তারা লেখাপড়া করছে, তাহলে তাদেরকে নেওয়া হবে না, এটা তো এটা একটা স্পষ্টত একটা বৈষম্য। এইখানে প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং সরকার আমি মনে করি একটি যথাযথ পদক্ষেপ নেবে এবং এই বৈষম্যের অবসান হবে।
এবং শিক্ষার্থীরা যে হুমকি দিয়েছে যে তারা যে লেখাপড়া বন্ধ করে দিবে, এই স্কুল এই কলেজগুলোতে আসলে পড়াশোনা বন্ধ করে দিবে এবং আরো কঠিন কর্মসূচি দিবে, আমি মনে করি যে এতদূর বোধহয় প্রয়োজন পড়বে না। সরকার এবং এই মন্ত্রণালয় খুব দ্রুত একটা ব্যবস্থা নিবে, উদ্যোগ নিবে, তাদেরকে এই বৈষম্য অবসান করে তাদেরকে নিয়োগ বিধিতে তাদেরকে আনার। তারা যে 3 দফা দাবি করেছে, উত্থাপন করেছে, এই দাবিগুলো আমি মনে করি যে আমি এবং প্রত্যাশা করি এটা মেনে নিবে। আরেকটি বিষয় যেটি আছে, যেটি আমরা প্রায় সময়, আপনি একজন সংবাদকর্মী হিসেবে যেটি হয়তো আপনি অনেক সময় সংবাদ পরিবেশন করে থাকেন, যে বৈদ্যুতিক যে বিষয়ে সরঞ্জামাদি রয়েছে, যেমন আজকের একটি ঘটনা ঘটেছে নেত্রকোনার কলমাকান্দায় ফিশারিতে স্থাপিত মোটর পাম্পে অসাবধানতাবশত বিদ্যুৎ সঞ্চালন তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরকম ঘটনা আমাদের জেলায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় ঘটে থাকে। আজকে যেটি আপনি বলছিলেন যে কলমাকান্দায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ জামিল নামে যে শ্রমিকটি মারা গেছে, সে কিন্তু একটি ফিশারিতে, যেটি বলছিলেন আপনি। এখন এই যে ফিশারিতে একটা বিদ্যুৎ যে সঞ্চালিত তারে সে অসাবধানতাবশত সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, এটি কিন্তু শুধু যে জামিল তা কিন্তু নয়। আমরা নেত্রকোনায় বিভিন্ন সময়ে দেখেছি যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপনার ফিশারিতে যেমন দেখেছেন, এরকম কৃষি সেক্টরে বলেন, এই যে সেচের যে সময়টা আসে, সেচ দিতে বিদ্যুতের তখন বিদ্যুতায়িত হয়ে মারা যায়, কৃষি শ্রমিক মারা যায়, কৃষক মারা যায়। এছাড়াও যে মানুষের যে বাড়িঘর রয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে, সেখানে কিন্তু আসলে যে বিদ্যুতের যে আমরা দেখি যে ছেঁড়া তারে জড়িয়ে প্রায়ই কিন্তু আসলে লোক মারা যায়। এই যে মারা যাওয়ার বিষয়টি, এটি আসলে কোনোভাবেই বিদ্যুৎ বিভাগ কিন্তু এর দায় এড়াতে পারে না। কারণ তারা দেখেন আপনি, তারা বিদ্যুৎটা বিক্রি করেই তারা তাদের দায় শেষ করতে চায়, কিন্তু সেটি কিভাবে পরিচালিত হচ্ছে, এই যে মানুষ মারা যাচ্ছে, তাহলে তাদের একটা দায় দায়িত্ব থাকে। তারা এটা অ্যাওয়ারনেস করতে পারে, যে সবসময় একটা সচেতনতা, একটা কর্মসূচি চালাতে পারে যে যাতে অসাবধানতা মানুষ না থাকে, এবং যে তারগুলো আছে সেইগুলো যাতে ছেঁড়া তার না থাকে, কিভাবে মানুষ এই বিদ্যুৎটা ব্যবহার করলে বিদ্যুৎ স্পর্শে যাবে না, সেইগুলো বিষয় নিয়ে কিন্তু তারা কাজ করতে পারে। এখানে লাগলো আরেকটি বিষয় যেটি আমরা লক্ষ্য করে থাকি, যে গ্রামের যে সমস্ত অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত লোকজন রয়েছে, বিশেষ করে মহিলা বা বাচ্চারা, তারা অনেক সময় ভেজা হাত নিয়ে বৈদ্যুতিক সুইচ অফ করতে যায় বা বাতিতে ছুঁয়ে ফেলে। এই সমস্ত কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। কি বলছেন আপনি? এগুলো কিন্তু আমিও পেয়েছি। যে আমি সেটাই বলছিলাম যে সেখানে কিন্তু আসলে যে সচেতনতার যে একটা কর্মসূচি কিন্তু আসলে চলা দরকার। কারণ এখন যে মানুষগুলো, গ্রামের সহজ সরল সাধারণ মানুষগুলো আসলে অনেক সময় তারা কিন্তু আসলে সেইভাবে বুঝে না যে বিদ্যুতের ব্যবহারটা, সঠিক যে ব্যবহারটা। আরেকটি বিষয় দেখেন, যে বিদ্যুতের যে নিম্নমানের যে মালামাল, এগুলো কিন্তু বাজার কিন্তু ছেয়ে গেছে। তো মানুষ সেগুলো কিনছে, ব্যবহার করছে, সেখান থেকেও কিন্তু দুর্ঘটনা ঘটছে। যে এখন বিদ্যুতের যে একটা মানসম্পন্ন মালামাল, সেটা নিয়ন্ত্রণ বিদ্যুৎ বিভাগের উদ্যোগ নেওয়া দরকার। এইগুলো বিষয়ে বিদ্যুৎ বিভাগের আসলে দায়িত্ব। আপনি যে কথাটি বলছেন, বিদ্যুতের মার্কেট থেকে যে সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামগুলো বিদ্যুতের গ্রাহকরা ক্রয় করে থাকেন, সেইগুলো সাধারণত গ্রামের মানুষ চেষ্টা করে যে সস্তায় বা কম দামে পণ্যটা কিনে নেওয়ার জন্য। আর যখনই কম দামে পণ্যটা কেনে, তখন এটার মানের একটা মান খারাপ হওয়াটাই স্বাভাবিক। আমরা দেখেছি যে সম্প্রতিকালে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সহ পল্লী বিদ্যুতের বিভিন্ন অফিসগুলোতে আন্দোলন হয়েছে যে তাদের যে সমস্ত ট্রান্সফরমার সহ অন্যান্য সরঞ্জামগুলো আছে, এগুলো মানসম্পন্ন না বা ক্রয়ে দুর্নীতির ঘটনা ঘটেছে। এই বিষয়গুলো যদি চলতে থাকে, সেই ক্ষেত্রে সাধারণ গ্রাহক যারা, তারা নিজস্ব টাকায় যখন একটি পণ্য কিনতে যায়, তখন এটার মান কি দাঁড়াতে পারে, বা সরকারের যে সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামগুলো রয়েছে সেইগুলো কি মানের হওয়া উচিত বলে আপনি মনে করেন? এটি যেটি আপনি বললেন যে আসলে যে যে মানটা, সেই মান কিন্তু আসলে এখন সেটা সঠিক, সেটা কে দেখবে? সেটা তো বিদ্যুৎ বিভাগ দেখবে।
সেটা পল্লী বিদ্যুৎ হোক কিংবা সরকারি যে বিদ্যুৎ বিভাগের যে অন্যান্য যে বিভাগগুলো রয়েছে তারা দেখবে, তারা বাজারে সেটা নিয়ন্ত্রণ করবে, তারা বাজারে অভিযান চালাবে যে বাজারে যাতে কম দামের কম মানের কোনো পণ্য যাতে বিদ্যুতের পণ্য বিক্রি না হয় সেগুলো দেখবে। সেটা কিভাবে স্থাপন করা হবে, কিভাবে ব্যবহার করা হবে, এগুলো তাদের দায়িত্ব। কিন্তু তারা কিন্তু সেই জায়গাটা না, তারা শুধু বিদ্যুৎটা সরবরাহ করছে, বিনিময়ে গ্রাহকদের কাছ থেকে টাকাটা নিয়ে নিচ্ছে, এইটুকু তারা দায় নিচ্ছে। কিন্তু এখন আমি যেটা মনে করি যে এই যে বিদ্যুতের ব্যবহারের কারণে এই যে সাধারণ মানুষ মারা যাচ্ছে, এটা কিন্তু একটি দুটি ঘটনা না, বছরের পর বছর ধরে কিন্তু আমরা প্রায় সময়ই কিন্তু সেই খবরগুলো আমাদের করতে হয়। আমরা যখন যাই, যখন দেখা যায় যে একটা লোক আসলে এইভাবে তরতাজা একটা লোক মারা যাচ্ছে, সেখানে যে হৃদয়স্পর্শী যে একটা মর্মস্পর্শী যে ঘটনাগুলোর একটা পরিবেশের যে অবতারণা হয়, আসলে দেখে খুব কষ্ট হয়, খারাপ লাগে। তখন কিন্তু আসলে যে সেখানে কিন্তু বিদ্যুৎ বিভাগের আপনি দেখেন এত এত ঘটনা ঘটছে, সেখানে তারা কিন্তু খুব নিশ্চিন্তে তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, তাদের কিন্তু কেউ কোনো প্রশ্ন করছে না, তাদের কোনো দায় নেই, আইন নেই। কিন্তু আমি মনে করি যে সেখানে তাদের দায় দায়িত্বটা তাদের রাখা উচিত। অন্তত পক্ষে নিদেন পক্ষে তারা একটা কর্মসূচি চালাতে পারে যাতে মানুষ সচেতন হয়, এগুলো করতে পারে, বাজারে তারা অভিযান চালাতে পারে, এগুলো করতে পারে। এগুলো করলে মানুষের আসলে অনেকটা উপকারে আসবে। আমি যদি ভুল না বলে থাকি বা ভুল না জানি, নেত্রকোনা পৌরসভা ব্যতীত নেত্রকোনা জেলার 10টি উপজেলায় যে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে সেটি পল্লী বিদ্যুতের দ্বারাই পরিচালিত হয়ে আসছে। সেই ক্ষেত্রে এই সমস্ত জনগণকে সচেতন করা বা মানসম্পন্ন পণ্য ব্যবহারে নিশ্চিত করা, এই বিষয়টি পল্লী বিদ্যুতেরই উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি সঠিক বলেছেন। সেটা যেহেতু তারা সরবরাহকারী প্রতিষ্ঠান, তারা ভোক্তাদের কাছ থেকে আয় করছে, বিদ্যুৎ দিচ্ছে, বিনিময়ে তারা টাকা নিচ্ছে, তারা আয় করছে, তারা সরবরাহকারী প্রতিষ্ঠান, তারাই তো এটার উদ্যোক্তা হবে, তারাই তো সেই উদ্যোগটা নিতে হবে এবং নেওয়াই উচিত। এবং সেটা আমিও মনে করি এবং আমি বলি যে এটা তারা জরুরি ভিত্তিতে এই বিষয়টা বিবেচনা করে তারা এই পদক্ষেপগুলো নিক। আরেকটা বিষয় যেটি অনেক সময় গ্রাহকদের মুখ থেকে শোনা যায়, বিদ্যুতের ভৌতিক বিল, মিটার রিডিং না দেখেই বা মিটার রিডিং এর সঙ্গে গ্রাহকদের যে বিল রয়েছে, বিলের অনেক সময় মিল থাকে না। এই হয়রানিটা এটা আমাদের কাছে সবসময় লোকজন আসে, ভোক্তারা আসে, বিদ্যুতের ভোক্তারা আসে, এই যে একটা অভিযোগ, এই অভিযোগটা আসলে প্রায় সময়ই আসে। এইখানে যে বিদ্যুতের যে ভৌতিক বিল, এই বিলগুলো আসলে যাতে না আসে সেটা কিন্তু তাদের পদক্ষেপ নেওয়া দরকার। কারণ একজন মানুষ এমনিতেই যে বিদ্যুতের যে তারা বলে যে বিদ্যুতের যে বিলের যে হার, যে এখন বর্তমানে যে তারা যে মূল্যে বিদ্যুৎটা কিনে এবং কিনে ব্যবহার করে, সেখানে এমনিতেই তাদের অনেক টাকা ব্যয় হয়। এবং সেই ক্ষেত্রে যখন ভৌতিক বিলগুলো আসে, একটা মানুষ দেখেন তাদের একটা বাজেটে সংসার চলে, হ্যাঁ, সেই বাজেটের মধ্যে তখন কিন্তু যার 1000 টাকা বিল আসার কথা, তার যদি 5000 টাকা বিল আসে তাহলে তার কিন্তু আসলে খুব কষ্ট হয়ে দাঁড়ায়। এবং সেইটা তাদের একটা আইন দেখেন কত দূর, সেই বিলটা তাদের পরিশোধ করতে হয়, পরিশোধ করার পর কিন্তু তারা একটা মিনিমাইজ করতে পারে সেই। কিন্তু সেই ক্ষেত্রে বলবো, অনেক ক্ষেত্রে আবার দেখেছি এটাও ঠিক যে আবেদন করার পরে তারা সেই বিলগুলো মিনিমাইজও করেছে এবং একটা ব্যবস্থা উদ্যোগ নিয়েছে। কিন্তু সেইগুলো যাতে না হয়, সেই ভৌতিক বিল, সেটাও তাদের একটা পদক্ষেপ নেওয়া জরুরি। ধন্যবাদ লাবলু, আপনি আজকের আয়োজনে সময় দিয়েছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকেও ধন্যবাদ।